প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেটা শিখাবো আজকে টপিক হচ্ছে 8.2 এর কিছু বেসিক শিখাবো, শেখানোর পর অঙ্কে যাব। আমি গত ক্লাসে 8.1 পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি, কিছু হোমওয়ার্ক ছিল, ওগুলো তোমরা করবে। আজকে আমি 8.2 এর কিছু বেসিক আগে শিখিয়ে তারপরে অঙ্কে যাব। তো 8.2 এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমার সাম্য অবস্থা কথা থাকবে। আমি লিখেছি, দেখো, বলজোটের সাম্য অবস্থা, এই বিষয়টা থাকবে এখানে। তো আসলে বলজোটের সাম্য অবস্থা কি আসলে এটা বুঝতে হবে প্রথমে। সাম্য অবস্থা মানে হচ্ছে ব্যালেন্স করা বা ভারসাম্য। তো প্রিয় শিক্ষার্থীদের, মনে করো একটা বিন্দুতে 3 বা 2 এর অধিক বল কাজ করতেছে, 2 এর অধিক বল কাজ করতেছে। এখন কাজ করার ফলে এদের লব্ধির মান শূন্য হয়েছে। অর্থাৎ এখানে যে বলগুলো কাজ করতেছে, লব্ধির মান শূন্য হওয়ার কারণে আমাদের যে এই মানে বস্তুর ওপরে যে কোণার উপর যেটা বল আমরা প্রয়োগ করতেছি, 2 বা ততোধিক বল, যার কারণে সাম্যাবস্থা বিরাজ করার কারণে, অর্থাৎ এদের লব্ধির মান শূন্য হওয়ার কারণে এই অবস্থান কোনো পরিবর্তন হবে না। এই বস্তুটা বা এই কণাটা যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকবে। কারণটা হচ্ছে যে এখানে বলগুলো যে ক্রিয়া করতেছিল, এই বলগুলো ক্রিয়া করার ফলে এদের লব্ধির মান শূন্য হয়েছে। আর লব্ধির মান শূন্য হওয়ার কারণে এখানে এই বস্তুটার কোনো অবস্থানের পরিবর্তন হয়নি, যার কারণে বস্তুটা যেখানে ছিল সেখানে আছে। যেমন তোমাদেরকে আমি গত অনেক আগে ক্লাসে একটু বেসিক শিখেছিলাম যে আসলে যখন মনে করো যে একটা বিল্ডিং এর উপর যখন মনে করো যে একটা ভূমিকম্প হলো, দেখা যাচ্ছে ভূমিকম্প হলো, সেক্ষেত্রে ভূমিকম্প হলে তো অবশ্যই একটা বিল্ডিং মনে করো আছে, সেই বিল্ডিং এ বল প্রয়োগ করবে ভূমিকম্পটা। এখন যদি ওই বল প্রয়োগ করার ফলে ওই তাদের লব্ধিগুলো যদি শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু বিল্ডিং এর কিছুই হবে না, বিল্ডিং যেরকম ছিল সেরকমই থাকবে। তখন তার মানে কি, সেখানে সাম্য অবস্থা বিরাজ করছে। অর্থাৎ বলগুলো যে ক্রিয়া করছিল ওই বিন্দুতে বা ওই বিল্ডিং এর উপরে, ওখানে কিন্তু তোমার লব্ধিমান শূন্য হয়ে গেছে, বলগুলো লব্ধিমান শূন্য হয়েছে। আর লব্ধিমান শূন্য হওয়ার কারণে ওই যে বিল্ডিংটা বা বস্তুটা যেমন অবস্থায় ছিল সেরকম অবস্থায় আছে। তা আমরা একটা জিনিস এখানে বুঝতে পারতেছি তাহলে, যে বলজোটের সাম্যাবস্থা বলতে বোঝাচ্ছে যে এখানে যে কোন একটা বস্তুর উপর বা কোন একটা কোণার উপর একাধিক বল কাজ করবে এবং সেখানে বলগুলোর যে লব্ধি থাকবে সেই লব্ধিটা শূন্য হবে, যার কারণে বস্তুটা বা কণাটা যে অবস্থায় ছিল পূর্বের ন্যায় সে অবস্থায় থাকবে। তার মানে এর উপর কোনো ইফেক্ট পড়বে না, তার মানে এর উপর কোনো ইফেক্ট পড়বে না। তার মানে এখান থেকে বুঝতে পারছি সাম্য অবস্থা মানে বলগুলোর লব্ধির মান হচ্ছে শূন্য। এই তো। এখন কথা হচ্ছে যে এই বলের সাম্যাবস্থার কয়েকটা সূত্র আমরা ব্যবহার করব। তার ভিতরে প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র। বলের যে বিষয়টা আছে, দেখো, বলের সাম্য অবস্থার ত্রিভুজ সূত্র, এই প্রথম এই সূত্রটা আমরা একটু দেখাবো। তাহলে আমরা কি বলতেছি, তাহলে আমাদের থেকে এখানে কয়েকটা সূত্র এখানে ব্যবহার করব। তার ভিতরে যে সূত্রটা প্রথমে আসতেছে সেটা হচ্ছে কি, বলের সাম্য অবস্থার ত্রিভুজ সূত্র। বলের সাম্য অবস্থার ত্রিভুজ, এই সূত্রটা। তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা হচ্ছে এমন, যদি মনে করো যে একটা বিন্দুতে 3টা বল ক্রিয়া করতেছে, একটা হচ্ছে এই বরাবর দিলাম ও এক্স বরাবর, একটা দিলাম হচ্ছে ও ওয়াই বরাবর, আর একটা দিলাম হচ্ছে জেড বরাবর। এই 3টা বল 3 দিকে কাজ করতেছে। এখন এই 3টা বলকে যদি, এই বলটার নাম দিলাম পি বল, এটা হচ্ছে কিউ বল, এটা হচ্ছে আর বল, ধরে নিলাম। এখন যদি বলে সাম্যাবস্থা ত্রিভুজ সূত্রটা বলতেছে এমন, তাহলে কি বলতেছি কেমন, যে যদি একটা বিন্দু 3টা বল ক্রিয়া করে, ও এক্স ও ওয়াই ও জেড বরাবর, পি কিউ আর বল 3টা বল ক্রিয়া করে, তাহলে এই 3টা বলকে যদি, এই 3টা বলকে যদি একটা ত্রিভুজের 3টা বাহু দ্বারা একই ক্রমে গৃহীত, একই ক্রমে গৃহীত 3টা বাহু দ্বারা চিহ্নিত করতে পারি, তবে তাদের লব্ধির মান শূন্য হবে। অর্থাৎ তারা সাম্য অবস্থা বিরাজ করবে। দেখো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা আমি আবার বলতেছি। মনে করো 3টা বল একটা বিন্দুতে ক্রিয়া করতেছে, একটা বিন্দুতে ক্রিয়া করতেছে। তো ক্রিয়াটা এমন ভাবে করতেছে যেটা একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত 3টা বাহু দ্বারা সূচিত করতে পারি বা চিহ্নিত করতে পারি। সেক্ষেত্রে তাদের লব্ধির মানটা শূন্য হবে, অর্থাৎ তারা সাম্য অবস্থা বিরাজ করবে। এখন তাহলে আমি এখন যদি এই ত্রিভুজটার নাম দিই, সেটা এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ দিলাম, তার মানে বুঝতে পারতেছি এই পি বলটা কাজ করতেছে এই বরাবর,
কিউ বলটা কাজ করতেছে এই বরাবর, আর আর বলটা কাজ করতেছে এই বরাবর, একই ক্রমে গৃহীত। দেখছো একই ক্রমটা কিন্তু একই, এভাবে 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 একই ক্রমে গৃহীত। এরকম আমরা করলাম। তাহলে আমি এইটুকুর নাম দিলাম পি বল, এটা হচ্ছে কিউ বল, আর এটা হচ্ছে কি আর বল। এটা আমরা লিখলাম। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু ভেক্টরের ত্রিভুজ, ভেক্টরে কিন্তু যোগ বিধি জানো, ভেক্টরে কিন্তু যোগ জানো, তো আমরা সেটা এখানে করব। তো দেখো এখন আমরা যেটা করতে চাচ্ছি, আমরা যদি এই ত্রিভুজটা থেকে ভেক্টরের যোগ বিধি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি হওয়ার কথা না? তাহলে আমরা জানি একটা ভেক্টরে যে যোগ করতে হয় সেক্ষেত্রে তোমরা অনেক ভালো জানো, সেটা হচ্ছে কি প্রথম ভেক্টর এর আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু যুক্ত করে যেটা হবে সেটা আমাদের ভেক্টরের যোগ। ওকে, তাহলে আমি এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এবি একটা ভেক্টর, বিসি একটা ভেক্টর, তাহলে যোগ করলে তাহলে অবশ্যই আমরা এসি ভেক্টর পাবো। তাহলে আমরা এখান থেকে দেখো কি করতে পারি, এবি প্লাস বিসি ইকুয়াল টু আমরা কিন্তু এসি লিখতে পারবো। আমরা ভেক্টরে যে যোগ বিধি অনুসরণ করলাম সেটা এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, যে প্রথম ভেক্টরের আদি বিন্দু দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এটা ছিল, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু এটা ছিল, সেক্ষেত্রে আমাদের হলো কি এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি হলো। এখন প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এটা যদি করি তাহলে এবি প্লাস বিসি রাখলাম, এখানে একটা কাজ করলাম সেটা হচ্ছে এসিটাকে দেখো আমি সিএ করলাম। তো প্রিয় শিক্ষার্থী জানো, যদি আমরা একটা ভেক্টরকে চিহ্ন পরিবর্তন অর্থাৎ দিক পরিবর্তন করি, একটা যদি এদিকে হয় সেই একই ভেক্টরকে যদি আবার দিকটা পরিবর্তন করে এদিকে করে দিই তাহলে সেই ভেক্টরটা হবে কি মাইনাস। তো সেই ভেক্টরটা ছিল এসি, সেটাকে আমি সিএ করে দিলাম, মাইনাস থাকবে এরকম। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এভাবে করি এ বি প্লাস বিসি, আর এই সিএটাকে দেখো এই পাশে নিয়ে আসো, তাহলে পি প্লাস সিএ ইকুয়াল টু 0 হবে। চলো লিখলাম। তো আমরা করলাম কি, তাহলে কি প্রথম ভেক্টরের যে যোগ বিধি সে অনুসরণ করে আমরা এটা লিখলাম। এখন তুমি মান বসাও, দেখো তো এবি কে, এবির মানটা ছিল কি পি, এই যে পি বসালাম, বিসির মানটা দেখো ছিল কিউ, এই যে কিউ বসালাম, আর সি এর মানটা ছিল আর, এই যে আর বসালাম, ইকুয়াল টু 0। দেখো তো প্রিয় শিক্ষার্থী, দেখেন যে তিনটা বল কাজ করতেছিল এখানে এই বিন্দুতে, তিনটা বলে যোগফল শূন্য হয়েছে না? তিনটা বলের যোগফল যদি শূন্য হয় তাহলে আমরা কি বলতে পারি, এদের লব্ধির মান শূন্য। আর লব্ধির মান শূন্য হওয়া মানে এটাতে সাম্যাবস্থা বিরাজ করতেছে, কারণ এখানে তিনটা বলের লব্ধি শূন্য হয়ে গেছে, মানে যোগফল শূন্য হয়ে গেছে। আর তিনটা বলের লব্ধি যখন শূন্য হবে তখন আমরা বলতে পারি এই তিনটা বল সাম্যাবস্থা বিরাজ করতেছে। তাহলে কিভাবে বিরাজ করলো? তাহলে আমরা বললাম যদি তিনটা বল একটা বিন্দুতে ক্রিয়া করে এবং সেই তিনটা বলকে যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে গৃহীত তিনটা বাহু দ্বারা সূচিত করতে পারি বা ওইটাকে চিহ্নিত করতে পারি, তাহলে তাদের লব্ধির মানটা শূন্য হবে, অর্থাৎ তারা সাম্যাবস্থা বিরাজ করবে। এটাই ছিল বলের সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে যে বিষয়টা আছে বলের ত্রিভুজ সূত্রের মানে সাম্যাবস্থা ত্রিভুজের বিপরীত সূত্র, বিপরীত সূত্রটা ঠিক এর বিপরীত। সেটা কি, যদি এরা তাদের লব্ধির মান শূন্য হয়, দেখো কথাটা উল্টা। আমরা এখানে কি শিখলাম, তিনটা বলকে যদি একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত তিনটে বাহু দ্বারা সূচিত করতে পারি তাহলে তাদের লব্ধির মান শূন্য হবে, অর্থাৎ সাম্য অবস্থা বিরাজ করবে। আর এখানে বলতেছে যদি তারা সাম্য অবস্থা বিরাজ করে অর্থাৎ বলগুলো লব্ধি শূন্য হয়, তাহলে এই তিনটা বল একই ক্রমে গৃহীত তিনটা বাহু দ্বারা সূচিত হবে। এটা ছিল বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যে জিনিসটা শেখাবো মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে লামির সূত্র, লামির উপপাদ্য, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের লাগবে বেশি বেশি। লামির সূত্র আমরা একটা ব্যবহার করব। তো লামির সূত্রটা কি বলতেছে, লামি উপপাদ্যটা কি? তাহলে বলের সাম্যাবস্থার যে লামির উপপাদ্য সেটা আমরা এখন দেখাবো। তাহলে নামটা কি, লামি। তো একজন বিজ্ঞানী যিনি হচ্ছে একটা গণিতবিদ ছিলেন, উনি হচ্ছে প্রথমে এই সূত্রটা আবিষ্কার করেন, সেটা লামির উপপাদ্য সাম্যাবস্থার ক্ষেত্রে। তো লামি বলতেছে এরকম যে যদি একটা বিন্দু তিনটা বল ক্রিয়া করে এবং তিনটা রেখা দ্বারা সূচিত করা যায়, তিনটা রেখা দ্বারা সূচিত হয়, একটা বিন্দুতে তিনটা বল ক্রিয়া করতেছে, ধরলাম একটা বল পি বল, এটা হচ্ছে কিউ বল, এটা হচ্ছে আর বল, এই তিনটা বল ক্রিয়া করতেছে একটা বিন্দুতে এবং তিনটা ভিন্ন ভিন্ন রেখা দ্বারা সূচিত করা যায় যদি, তাহলে প্রত্যেকটা বলের মান হবে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণে সাইনের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে লামি কি বলতেছে, লামির উপপাদ্যটা বলতেছে যদি তিনটা বল সাম্যাবস্থা বিরাজ করে, তিনটা বলে সাম্যাবস্থা বিরাজ করে অর্থাৎ তাদের লব্ধির মান শূন্য হয়, তাহলে
প্রত্যেকটা বলের মান হবে অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। মনে করো এদের মধ্যবর্তী কোণ দিলাম আলফা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা দিলাম, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে বেটা, এবং আর এবং পি এর মধ্যবর্তী কোণ দিলাম হচ্ছে গামা। তাহলে আমি বলতেছি যে এরা যদি সাম্যাবস্থা বিরাজ করে, তার মানে একটা বিন্দু তিনটা বল ক্রিয়াশীল হচ্ছে এবং এই তিনটা বলই সাম্যাবস্থা বিরাজ করছে, অর্থাৎ এদের লব্ধির মান শূন্য হচ্ছে। সেক্ষেত্রে যদি প্রত্যেকটা বল আলাদা আলাদা বের করতে চাই আমরা, প্রত্যেকটা বলের মান হবে অপর দুটা বলের সাইনের সমানুপাতিক। তাহলে এই বলটা যখন আমি পি বলটা বের করতে চাবো, তখন অপর দুটা বল দেখো কি এবং আর, তাদের মধ্যবর্তী কোণ বিটা না, তাহলে সেটা সাইনের সমানুপাতিক, অর্থাৎ সাইন বিটা। এরপর যখন আমি কিউ বলটা নেব, তখন অপর দুটা বল মানে আর এবং পি, এদের মধ্যবর্তী কোণে সাইনের সমানুপাতিক, অর্থাৎ সাইন গামা। এবার যখন আমি আর নিব, দেখো প্রিয় শিক্ষা আর নিব, তখন দেখো আর মানে কি এই বলটা, তাহলে এই বলটা যদি নিয়ে নিই, তাহলে অপর দুটো বলের মধ্যবর্তী কোণ অর্থাৎ এটা, তখন হয়ে যাবে কি এটা সাইন আলফা। এটাই আমাদের এই উপপাদ্যের মূল থিম। তোমাদেরকে আমি বিষয়টা আবার একটু বলি। এখানে বলতেছে যদি তিনটা বল একটা বিন্দুতে ক্রিয়া করে এবং এরা সাম্যাবস্থা বিরাজ করে, অর্থাৎ সাম্যাবস্থা বিরাজ করার অর্থ হচ্ছে তাদের লব্ধির মান শূন্য হয়ে যায়, তাহলে প্রত্যেকটা বল আলাদাভাবে বের করতে চাই আমি, প্রত্যেকটা বল হবে অপর দুই বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। সে এই উপপাদ্যটা উনি বলে গেছেন। তাহলে এই উপপাদ্যটা আমরা এখন প্রমাণ করবো আমরা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রমাণ করার ক্ষেত্রে আমরা ভেক্টর পদ্ধতি অনেক সোজা, এটা আমরা প্রমাণ করব। তো ভেক্টর পদ্ধতি প্রমাণটা দেখো কি করি, খেয়াল করে দেখো। যেহেতু বলতেছে কি, দেখো একটা বিন্দু তিনটা বল ক্রিয়া করতেছে, তাহলে প্রমাণ আমরা এটা, তাহলে মূল উদ্দেশ্য আমাদের এটা প্রমাণ করা। তো আমরা যদি প্রমাণ করতে চাই এই লামের উপপাদ্যটা, তোমরা এগুলো একটু শিখে রাখবা। কারণটা হচ্ছে যে যেহেতু তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন হবে, সেক্ষেত্রে একটা উপপাদ্য দিয়ে দিতে পারে যে লামি উপপাদ্যটা প্রমাণ করো, তখন তো তোমরা যদি না শিখে রাখো তাহলে তো পারবা না করতে। সেজন্য এটা শিখে রাখবা যেন তোমরা এটা করতে পারো। এখন কথা হচ্ছে যে এই প্রমাণটা করার ক্ষেত্রে প্রথমে আমরা কি দেখো, আমরা কি শিখলাম যে প্রথমে কথাগুলো কি কি, সেটা আছে যে একটা বিন্দু তিনটা বল ক্রিয়া করবে এবং তিনটা রেখা দ্বারা সূচিত করা হবে এবং এর সাম্য অবস্থা বিরাজ করবে। তাহলে সাম্য অবস্থা যদি বিরাজ করে থাকে, তাহলে আমরা কি জানি, তিনটা বলের লব্ধি শূন্য হয়ে যায়। আমরা কি জানি, সাম্য অবস্থা বিরাজ করার অর্থ হচ্ছে তিনটা বলের লব্ধি শূন্য। তাহলে আমরা যদি সাম্য অবস্থা বিরাজ করতেছে, সেজন্য আমরা লিখলাম পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, কারণ এখানে তিনটা বল কাজ করতেছে। এখন আমরা কাজ করব কি, যে এই যে এই যে এটা পাইলাম, আমি একে পি দ্বারা গুণ করব, ক্রস গুণ করব, মানে এই যে 1 নম্বর ইকুয়েশনটা আছে, একে পি দ্বারা ক্রস গুণ করব। তাহলে পি দ্বারা যদি ক্রস গুণ করি, দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু কি হয়, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু আমরা 0 পাই, এটা 0 পাই। তো এখন খেয়াল করে দেখো, এখন তাহলে এর সাথে এর গুণ, তাহলে এর সাথে এর গুণ করি, তাহলে পি গুণন পি প্লাস পি গুণন কিউ প্লাস পি গুণন আর, এটা আমরা লিখতে পারি। তো যেহেতু এটা ক্রস গুণ, আমরা জানি যে যদি ক্রস গুণ হয়, তাহলে সূত্রটা কি, স্যার সেকেন্ড লাইনটা একটু আরেকবার বুঝে দিন। এই লাইনটা না, না এটা উপরেরটা, এটা এটা আমি পি দ্বারা ক্রস গুণ করতেছি, মানে আমি বলতেছি যে পি দ্বারা ক্রস গুণ করতেছি, মানে নতুন করে নিয়ে আসলাম পি দ্বারা ক্রস গুণন, মানে ভেক্টরের ক্রস গুণন। এটা তো জানো তোমরা সবাই। হ্যাঁ, পি দ্বারা ক্রস গুণ করলাম। তো পি দ্বারা ক্রস গুণ করলে এখন তো বন্টন বিধি অনুসরণ করে কাজ, এই যে বন্টন বিধি করলাম, এই যে বন্টন বিধি, এ পর্যন্ত তো ক্লিয়ার হইছো। এখন তোমরা জানো যদি ক্রস গুণ করলে যদি কি হয়, তাহলে এদের কে এ বি লিখতে হয়, আর এ বি সাইন থিটা, আর একটা হচ্ছে কি একক ভেক্টর আসে, তাহলে কি এ বি সাইন থিটা এভাবে লেখা যায়। তোমরা এটাও জানো, যখন দুটো বল একই রকম থাকে, দুটো বল যখন একই রকম, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হয়, পি কস পি, মানে এদের মধ্যবর্তী কোণ অবশ্যই 0 ডিগ্রি হবে। তুমি যদি 0 এখানে বসিয়ে দাও থিটার মানটা, তাহলে তো সাইন 0 ডিগ্রি মান 0 হয়ে যায়। অর্থাৎ যদি দুইটা বল একই রকম থাকে, তখন তার মানটা হচ্ছে 0 হয়। তোমরা এটা জানো, কারণ এদের মধ্যবর্তী কোণ 0 হয়ে যায়, আর মধ্যবর্তী কোণ 0 হলে সাইন থিটার মানটা 0, থিটার মানটা 0 হলে পুরোটা 0 হয়ে যায়। তার মানে আমি বলতে পারছি যে এইটুকের মানটা 0 হয়ে যায়, এইটুকের মানটা 0, এইটুকের মান 0। এখন থাকলো কি এখানে, এই পি ক্রস কিউ ইকুয়াল টু, দেখো আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে মাইনাস পি গুণন আর করলাম, মানে
একটা, এটা তো জিরো হলো, যেহেতু যেহেতু পি ক্রস পি ইকুয়াল টু জিরো, এটা তোমাকে দেখালাম দুইটা বল যদি একই রকম হয় তাদের ক্রস গুণ জিরো হয়, তোমাদেরকে দেখালাম। তার মানে এই পি ক্রস পি সমান আছে জিরো হয়ে গেল, তার মানে থাকলো হচ্ছে এই টার্মটা থাকলো, তো এই পাশে প্লাস ছিল, এই পাশে মাইনাস করে দিলাম। তোমরা এটাও জানো যে এই ক্রস গুণের ক্ষেত্রে আমাদের বন্ড এই বিধি কি বিধি বলে, ইংলিশে বলতে কমুলেটিভ, এটা মনে হয় বিনিময় বিধি। হ্যাঁ, বিনিময় বিধি বন্টন, বিনিময় বিধিটা মেনটেন করে না, তোমরা এটা জানো। এটাকে বিনিময় বিধিটা মেনটেন করে না ক্রস গুণনের ক্ষেত্রে, মানে অর্থাৎ বিনিময় বিধি তোমাকে একটু বলে আসি। সেটা হচ্ছে মনে করো যে এ বি হলে বি এ হয়, এটাকে বলে বিনিময় বিধি। এ বি ইকুয়াল টু বি এ হয়, এই বিধিটাকে বলা হয়, এটা যেমন বন্টন বিধি করলাম, এটা বন্টন বিধি ছিল। আর এ বি ইকুয়াল টু বি এ, এটা হচ্ছে কি হয়, বিনিময় বিধি। তো ক্রস গুণনের ক্ষেত্রে বিনিময় বিধি মেনটেন করে না, অর্থাৎ আমি যদি এরকম এ ক্রস বি লিখি, সেটা কখনোই বি ক্রস এ হবে না, সেটা একটা মাইনাস আসে, তোমরা এটা জানো। তাহলে এটা এটা যদি যে বিনিময় বিধি যদি হয়ে থাকে ক্রস গুণনের ক্ষেত্রে, তোমরা ভেক্টর যখন ফিজিক্স পড়ে আসছো, ফিজিক্স অনেক ভালোভাবে শিখে আসছো, যে এটা বিনিময় বিধি মেনটেন করে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি কাজ করতে পারি, যে এই যে মাইনাসটা আছে, মাইনাসটা আমরা করে রেখে দিলাম, সমস্যা নাই। তো পি ক্রস আর আছে, আমি এটাকে যদি মাইনাস আর ক্রস পি করি, লেখা তো যাবে। কারণ কি, এই মাইনাসটা আর পি ক্রস আছে, এটা যেহেতু বিনিময় বিধি মেনটেন করে না, সেক্ষেত্রে সেটা সময় আমি মাইনাস আনতে পারি একটা, আমরা জানি এটা। তাহলে পি ক্রস আর থেকে আর ক্রস পি করলাম, ওকে। এখন এই মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এখন দেখো, তাহলে পি ক্রস কিউ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস হচ্ছে পি হলো। এখন এই দুইজনের ভিতর থেকে আমরা এখন কি করব, ক্রস গুণ করব। তাহলে ক্রস গুণ ক্ষেত্রে কি কি হবে, তাহলে এটা হবে হচ্ছে যে এটার মান হবে, তোমরা জানো এটা, আর এখানে আছে সাইন থিটা হবে, থিটাটা কি, এদের মধ্যবর্তী কোণ। তো দেখো আমি ধরে নিয়েছিলাম যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বেটা, আর পি এবং আর এর মধ্যবর্তী কোণ গামা। তাহলে আমাদের সূত্রটা কি, এ কস বি মানে এ বি সাইন থিটা, এটা একক ভেক্টর, এটা সমস্যা নাই, এটা বাদ দিলে একক ভেক্টর যেহেতু ওয়ান, এটা বাদ দিলাম। সেক্ষেত্রে এখন দেখো পি ক্রস কিউ এই এদের মধ্যবর্তী কোণ কত, তাহলে পি ক্রস কিউ এর মধ্যবর্তী কোণ দেখো আলফা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটা মান সাইন আলফা, এটা লিখলাম। এর পাশে দেখো আবার, তাহলে এটা ক্রস গুণ করলে এটা আর, এটা আছে পি, আর এদের মধ্যবর্তী কোণ কত দেখো আর cos পি, তাহলে আর এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। তাহলে আমরা কিন্তু এখানে সাইন গামা লিখতে পারি, এই সাইন গামা লিখলাম, ওকে। তো এখন দেখো, তাহলে যেগুলো সব মান হয়, তাহলে আমরা এক্ষেত্রে একটা কাজ করতে পারি, ওইভাবে কিন্তু পিটা বাদ দিতে পারি, যেহেতু পি এখানেও আছে এখানেও আছে। তো পি যদি বাদ দিই, এখানেও পি আছে আমাদের, এখানেও পি আছে আমাদের, তাহলে পিটা বাদ দিলে তাহলে এখানে থাকে আছে কিউ সাইন আলফা, আর এখানে থাকে আছে দেখো আর সাইন গামা, সাইন গামা। তো এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি আরটাকে নিচে দিয়ে দিই, সরি, মানে সাইন আলফাকে সাইন গামাকে নিচে দিয়ে দিই, অর্থাৎ কিউ বাই সাইন গামা। আর দেখো প্রিয় শিক্ষার্থী, বোঝো নাকি, কিউ বাই সাইন গামা ইকুয়াল টু আর বাই সাইন আলফা। দেখো আমরা কিন্তু বলছিলাম যে লামি উপপাদ্য এটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, অনুরূপ ভাবে কিন্তু আমরা অন্যগুলো প্রমাণ করতে পারি, দেখো মিলে গেছে। এখানে কিউ বাই সাইন গামা আর বাই সাইন আলফা, এই যে কিউ বাই সাইন গামা, এই যে কিউ বাই সাইন গামা ইকুয়াল টু আর বাই সাইন আলফা, এখন এটা প্রমাণ করতে হবে। অনুরূপ ভাবে কিন্তু এখানে যেমন আমি পি ক্রস দিয়ে গুণ করলাম, তুমি অনুরূপ ভাবে কিউ ক্রস দিয়ে গুণ করলেও আমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের একটা অংশ মানে দুইটা অংশ কিন্তু মিলে গেছে, আর একটা অংশ বাদ ছিল, সে অনুরূপ ভাবে প্রমাণ করা যায়, আমি লিখতে দিলাম, অনুরূপ ভাবে প্রমাণ করা যায় পি বাই সাইন বিটা ইকুয়াল টু কিউ বাই সাইন গামা, ওকে। তো এখানে সব কিছু মিলাই এটা এবং এটা মিলিয়ে আমরা লিখতে পারি পি বাই সাইন বিটা ইকুয়াল টু কিউ বাই সাইন গামা ইকুয়াল টু আর বাই সাইন আলফা। এটা আমাদের লামের উপপাদ্য ছিল, খুবই সোজা একটা প্রমাণ। তোমরা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করবা, পরীক্ষা যদি আসে তোমরা এটা প্রমাণ করবা। অবশ্যই থিওরি গুলো অবশ্যই পড়ে রাখবা, কারণ বলা যায় না, আগে আমাদের সময় অবশ্যই থিওরি দিত, তারপর থেকে থিওরি দেয় না, কিন্তু তোমাদের যেহেতু সিলেবাসটা কমিয়ে দিয়েছে, এখান থেকে আসার সম্ভাবনা আছে। তোমরা কখনোই এটা ভুল করবে না, অবশ্যই পড়ে যাবা। খুবই সোজা প্রমাণগুলো, এর আগে আমি যেগুলো প্রমাণ শিখাচ্ছি এগুলো সোজা, এই প্রমাণটা অনেক সোজা। তাহলে কি, এই যে প্রমাণটা আমাদের হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখলাম, যদি তিনটা বল, তাহলে লামির উপর যে প্রথম যে কাজটা সেটা আমি তোমাকে বলি, যদি তিনটা বল একটা বিন্দুতে ক্রিয়া করে এবং তিনটা রেখা দ্বারা সূচিত করা যায় এবং তারা সাম্যাবস্থা বিরাজ করে, অর্থাৎ তাদের লব্ধির মান শূন্য হয়,
সেক্ষেত্রে প্রত্যেকটা বলের মান হবে অপর দুটো বলের সাইনের সমানুপাতিক। তাহলে এটা সেটা আমরা এখানে প্রমাণ করলাম। ওকে, এখন আমরা একটা কথা বলি এখানে, এই যে একটা ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা আসলে বিষয়টা বুঝতে পারছো, যেহেতু এরা সাম্য অবস্থা বিরাজ করতেছে, তাহলে আমরা এখন দেখতেছি যে সাম্য অবস্থা বিরাজ করলে তিনটা বল তাদের লব্ধির মানটা হচ্ছে শূন্য। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আছে, লব্ধির মান শূন্য হয়ে যায়। তো দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি একটাকে ওই পারে পার করি, এই পারে পার করি, এভাবে লেখা যায়। আবার আমি যদি কিউ প্লাস আর কে লিখি, ওইটাকে মাইনাস পি লেখা যায়। আবার একটা কোনটা লিখতে পারি, কিউ প্লাস আর লিখলাম, মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ, তাহলে পি প্লাস আর এটাই করতে পারি কি মাইনাস কিউ করতে পারি। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বুঝতে পারো নাকি? তিনটা জিনিস, মানে যেহেতু এরা সাম্যাবস্থা বিরাজ করতেছে, তাদের লব্ধির মান শূন্য হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই টার্মটা থেকে তিনটা জিনিস লিখতে পারি, একটা দুইটা তিনটা, তিনটা জিনিস কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা এখান থেকে কি বলতে পারি বিষয়টা, আমরা এখান থেকে একটা বলতে পারি, যে কোনো দুইটা বলের লব্ধি, যে কোনো দুইটা বলের লব্ধি বা যোগফল 3 নম্বর বলের সমান এবং দিকটা হবে হচ্ছে বিপরীত। বিষয়টা বুঝতে পারছো? দিকটা কেন বিপরীত বললাম, কারণ দেখো এখানে মাইনাস আসছে, মানটা কিন্তু মাইনাস আসছে। তাহলে আমরা এখান থেকে তিনটা কথা বলতে পারি, যেহেতু তিনটা বল পরস্পরে হচ্ছে কি বলে সাম্য অবস্থা বিরাজ করতেছে, সেক্ষেত্রে তাদের লব্ধির মানটা শূন্য হয়ে যায়। আর লব্ধির মানটা শূন্য হয়ে গেলে আমরা তাহলে তিনটা লাইন লিখতে পারি এখান থেকে, একটা দুইটা তিনটা, মানে একটা দুইটা তিনটা, তিনটা লাইন আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি। তো তিনটা লাইন যদি লিখতে পারি, তাহলে আমি এখান থেকে তোমাকে একটা জিনিস বলতে পারি, আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, যে সিদ্ধান্তটা এমন যে যে কোনো দুই বলের লব্ধি অপর তৃতীয় বলের সমান এবং তার দিকটা হবে বিপরীত। আমরা কিন্তু এই কথাটা বলতে পারি। দেখো যে কোনো দুটো বল নাও, তাদের যোগফল হবে তৃতীয় বলটার লব্ধির সমান এবং দিকটা হবে তার বিপরীত। তাহলে আমি এই জিনিসটা বলতে পারি। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা সামনে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে, লামির উপপাদ্য তো লাগবে, ত্রিভুজের সূত্রও লাগবে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা যেহেতু থিওরি আর মোটামুটি এটা শেখানো হয়ে গেল, লামির বিপরীত উপপাদ্য একটা আছে। লামির বিপরীত উপপাদ্যটা একই কথা, যে যদি এরা কি বলে, যদি কি বলবে, লামির বিপরীত উপপাদ্য এমন, যদি আছে প্রত্যেকটা বল অপর দুটা বলে সাইনের সমানুপাতিক হয়, তাহলে তাহলে এই বলগুলো সাম্য অবস্থা বিরাজ করবে। জাস্ট কথাটা উল্টা, এখানে যে সাম্য অবস্থা বিরাজ করলে প্রত্যেকটা বলের মানটা হবে অপর দুটো বলের সাইনের সমানুপাতিক, আর এখানে বলছে কথাটা ঠিক উল্টা, যদি প্রত্যেকটা বল সাইনের সমানুপাতিক হয়ে থাকে, তাহলে বলগুলো সাম্য অবস্থা বিরাজ করবে। জাস্ট আমরা যে এইভাবে যাচ্ছি আর এইভাবে আসছি, এইভাবে আসে লামির উপপাদ্য, আর এখান থেকে এভাবে যাওয়া, রিভার্স প্রসেসে যাওয়া, সেটাকে বলা হয় লামির বিপরীত উপপাদ্য। ওকে, তাহলে আমরা এই কথাগুলো একটু শিখলাম। এখন আমরা একটা অঙ্কে যাব, খুব সোজা একটা অঙ্কে যাব, সোজা অঙ্ক দিয়ে আমরা শুরু করব। আসলে এই অধ্যায় অঙ্ক একটু জটিল আছে, আগেকার অধ্যায়টা খুবই সোজা ছিল, এই অধ্যায়টা একটু জটিল আছে। তো একটু দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু ক্ষেত্রে এই অধ্যায়টার ক্ষেত্রে জানার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জ্যামিতি। যারা বৃত্ত সম্পর্কে ধারণা ভালো আছে, জ্যামিতি সম্পর্কে ধারণা ভালো আছে, তারা এই অধ্যায়টা খুব ভালোভাবে করতে পারবে, খুবই সোজা হয়ে যাবে তখন। তো এখন আমি যে অঙ্কটা করাবো, প্রশ্ন নম্বর 8.2 এর সবচেয়ে সোজা একটা অঙ্ক, 8-1 দেখো বলতেছে যে এসব অঙ্ক আসবে না পরীক্ষা, তারপর তোমাদের একটা প্রথমে কঠিন অঙ্ক না ধরা আমি সহজ একটা অঙ্ক দেখালাম। সেটা হচ্ছে দেখো 5 নিউটন, 7 নিউটন এবং 8 নিউটন বল ত্রয় একটি, আবার আসতে পারে 2 মার্কের জন্য আসতে পারে, বল ত্রয় একটি বস্তুর উপর ক্রিয়া করে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলতেছে যে তিনটা বল কাজ করতেছে এখানে, একটা 5 নিউটন, 7 নিউটন এবং 8 নিউটন বল ত্রয় একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলো। ভারসাম্য সৃষ্টি মানে, তাহলে আছে আমি বললাম ব্যালেন্স করা, ব্যালেন্স করা মানে আছে কি সাম্য অবস্থা বিরাজ করা, একই কথা সব। সৃষ্টি করলে 8 নিউটন এবং 5 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? প্রিয় শিক্ষার্থী দেখো, আমি বিষয়টা একটু আমি ক্লিয়ার করি। মনে করো যে এখানে একটা বল কাজ করতেছে, এখানে একটা বল কাজ করতেছে। তো এখানে যে একটা বল কাজ করে, এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা তিনটা বল কাজ করতেছে, কি কি? একটা হচ্ছে তোমার 5 নিউটন, 7 নিউটন এবং 8 নিউটন ধরে নিলাম। এই বরাবর কাজ করতেছে 5 নিউটন,
এই বরাবর কাজ করতেছে কি 7 নিউটন, আর এই বরাবর নিচে কি 8 নিউটন। 8 নিউটন এই বলগুলো এখানে কাজ করতেছে। এখন বলতেছে কি দেখো যে বল তো একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করছে, অর্থাৎ ব্যালেন্স করতেছে, অর্থাৎ সাম্যাবস্থা সৃষ্টি করছে, অর্থাৎ এদের লব্ধির মান 0। ওকে, এখন বলছে যে 8 নিউটন এবং 5 নিউটন এই বলদের মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত বলছে। তো তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে একটা জিনিস শিখালাম, যদি এরা সাম্যাবস্থা বিরাজ করে অর্থাৎ তাদের লব্ধির মানটা হবে 0, লব্ধির মানটা 0 হবে। তো এখান থেকে একটা বিষয় শিখালাম, লব্ধির মানটা যদি 0 হয়ে থাকে তাহলে আমি কিছুক্ষণ আগে দেখালাম দুইটা বলের লব্ধিটা হবে তৃতীয় বলের লব্ধির সমান এবং তার দিক হবে কি বিপরীত, এটা তোমাদেরকে দেখালাম। এখন কথা হচ্ছে তাহলে এই দুইটা বলের লব্ধিটা তাহলে এই বলের সমান হওয়ার কথা না? আমাদের এখানকার যে আইটেম যে বিষয়টা যেহেতু এরা সাম্যাবস্থা বিরাজ করতেছে, তাহলে এদের দুইটা বলের লব্ধি মানে 8 নিউটন এবং 5 নিউটন এই দুইটা বলের লব্ধি অবশ্যই 7 নিউটনের সমান হওয়ার কথা, এই যে এই সিস্টেমে হওয়ার কথা। তাহলে এখন আমরা করব কি, ধরবো যে ধরি যে 5 নিউটন ও 8 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে কত আলফা, এটা ধরে নিলাম, সরি আলফা। দেখো আলফা ধরে নিলাম যে এদের মধ্যবর্তী কোণ আছে আলফা। বলছিল যে 8 নিউটন 5 নিউটন বলদের মধ্যবর্তী কোণ কত, ধরে নিলাম যে 5 নিউটন ও 8 নিউটন বলদের মধ্যবর্তী কোণ আলফা। তো আমাদের যে বলে সাম্যাবস্থার যে সূত্র সেটা থেকে আমরা কি বলবো, যে কোনো দুটো বলের লব্ধিটা হবে তৃতীয় বলের সমান। তাহলে এখন দেখো তো যদি এই দুটো বলের লব্ধি এটা সমান হয়ে থাকে তাহলে আমাদের বলে যে সামান্তরিক সূত্র, সেই সামান্তরিক সূত্র অনুসরণ করলে কি হয়, 7 স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2p3 মানে 2 ইন্টু 8 ইন্টু 5 ইন্টু কজ আলফা। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝো নাকি? এই যে আমাদের যে বলে সামান্তরিকের যে সূত্রটা বলে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p3 কজ আলফা, এই সূত্রটা আমি এখানে ব্যবহার করলাম। এই সূত্র যেহেতু ওরা বলতেছে কি, তাহলে আমরা তো চিনে গেলাম যে এই দুটো বলের লব্ধি হচ্ছে এটা হবে, এখান থেকে বুঝলাম বিষয়টা। তা দুটো বলের লব্ধি যদি এটা হয় তাহলে লব্ধি মানে আর স্কোয়ার 7 স্কোয়ার ইকুয়াল টু এই বলটা নিলাম এই বলটা নিলাম প্লাস 2p3, তাহলে 8 ইন্টু 5 ইন্টু আর এখানকার কজ আলফা, এই কজ আলফা। কজ আলফা কেন লিখলাম, কারণ বলে নিছি তো এদের মধ্যবর্তী কোণ আলফা, তোমরা আগে থেকে জানো তো এটা বিষয়টা। তাহলে কি হবে এখন দেখো ক্যালকুলেশন করলে এটা 49, এটা আছে 64, এটা আছে 25 প্লাস, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি, তো কত হলো এখানে 40 80 80 কজ আলফা। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি অর্থাৎ সবগুলোকে, তো 66 প্লাস 25 49 মাইনাস 49 করি 40। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝো নাকি? সবাইকে এই পাশে নিয়ে আসলে -40 হয় ইকুয়াল টু 80 কজ আলফা, এই লিখলাম। তো আমরা এখান থেকে লিখতে পারি কজ আলফা সমান হচ্ছে -হাফ। তোমরা জানো 120 ডিগ্রি কস 120 ডিগ্রি মানে হচ্ছে -হাফ, কস 120 ডিগ্রি হ্যাঁ কস 120 ডিগ্রি মানে -হাফ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কস 120 ডিগ্রি। তাহলে কি কস কস চলে গেলে থাকবে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এদেরকে মধ্যবর্তী কোণ আমাদের যে বলছিল যে এই দুটো বলের মধ্যবর্তী কোণ কত, এই দুটো বলের মধ্যবর্তী কোণ দেখো 120 ডিগ্রি হলো, এটা আমাদের এখানকার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আর একটা অঙ্ক দেখাবো, আশা করি বিষয়টা বুঝতে পারছো, কত সোজা একটা অঙ্ক। জাস্ট আমাদের এই থিমটা মানে এই যে এখানকার যা বিষয়টা, এই বিষয়টা দেখে আমরা কিন্তু অঙ্কটা করতে পারলাম, খুবই সোজা একটা অঙ্ক ছিল। এরপরে যে অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে যে তোমার এটাও সোজা অঙ্ক, বলতেছে 3 নম্বরটা 1/3 যে কোনো বিন্দুতে 1 পাউন্ড, এটা কিন্তু পয়াকার এখানে দিয়েছে যেটা পাউন্ড হবে, এটা 1 পাউন্ড 2 পাউন্ড এবং √3 পাউন্ড ওজনের 3টি বল ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে। তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে তিনটা বল কাজ করতেছে, একটা আছে 1 পাউন্ড, একটা আছে 2 পাউন্ড, একটা 3 পাউন্ড, √3 পাউন্ড। তিনটা বল, তিনটা ওজনের তিনটা বল ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে তাদের লব্ধির মান 0। তাহলে বলগুলোর মধ্যবর্তী কোণ কত? তখন দেখো প্রিয় শিক্ষার্থী আগেকার অঙ্কটার সাথে পার্থক্যটা কি, আগেরটার অঙ্কটা ছিল শুধুমাত্র বলছিল যে এদের মধ্যবর্তী কোণ কত, আর এখানে বলতেছে যে প্রত্যেকটা বলের
মানে বলগুলির মধ্যবর্তী কোণ কত। অর্থাৎ আমি যদি চিত্র আঁকাই বিষয়টা, মনে করো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে 3টা বল কাজ করতেছে। নিলাম একটা 1 পাউন্ড, একটা দিলাম হচ্ছে 2 পাউন্ড, এই বরাবর 2 পাউন্ড, আর এই বরাবর দিলাম হচ্ছে √3 পাউন্ড। এই 3টা বল একটা বিন্দুতে ক্রিয়ারত। এখন এখান থেকে তোমাকে বলতেছে যে এদের বলগুলির মধ্যবর্তী কোণ, অর্থাৎ আমি যদি এই কোণটাকে আলফা বলি, এই দুটা বলের মধ্যবর্তী আলফা বলি, এদের যদি বিটা বলি, এটা যে গামা বলি, এই মানগুলো তোমাকে বের করতে হবে। তাহলে আগেরটা বের করতে হবে শুধুমাত্র এরকম দুটা বলের মধ্যবর্তী কোণ। এখন 3টা বলে মানে এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ, সবার কোণ বের করতে বলতেছে। ওকে, তো আমরা এখন বলবো, আমরা এটা ধরে এটা লিখতে হবে যে 1 এবং 2 এর মধ্যবর্তী কোণ আলফা, 2 এবং √3 এর মধ্যবর্তী কোণ বিটা, √3 এবং 1 এর মধ্যবর্তী কোণ গামা। এতগুলো লেখা লাগবে। তো আমি এটা লিখলাম না, জাস্ট আমি লিখে দিলাম, মানে মুখে বললাম, আর এটাকে তোমার চিত্র আঁকাই দিলাম, এটা তোমরা লিখবে। তো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তো দেখি আমরা যে বলে যে সাম্যাবস্থার সূত্র, সেক্ষেত্রে কি জানি 3টা বলের লব্ধি হবে কি 0 সাম্যাবস্থা বিরাজ করলে। তো 3টা বলের লব্ধি যদি 0 হয়ে থাকে এবং সাম্যাবস্থা যদি বিরাজ করে থাকে, তাহলে আমরা ওখান থেকে দেখলাম যে কোনো দুইটা বলের লব্ধি হবে, যে কোনো দুইটা বলের লব্ধি হবে তৃতীয় বলের সমান। ওকে, এখন আমি যদি এই দুইটা বল নিই, 1 এবং 2 নিই, এই দুইটা বল নিই, তাদের লব্ধি অবশ্যই √3 হবে এই থিম থেকে বা এইটা থেকে। তো এখন তাহলে দেখো, তাহলে আমরা এখন বলি, ওইগুলো তো লিখবাই, বলে নিলাম যে 1 এর 2 এর মধ্যবর্তী কোণ আলফা, এগুলো তো বলে লিখে নিবা। তো সুতরাং এখন দেখো তো, বলে যে সামন্ত্রিক সূত্র, সেটা থেকে আমরা লিখতে পারি না √3 স্কোয়ার ইকুয়াল টু, আমি কিন্তু সংক্ষিপ্ত করে করতেছি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2p কিউব, মানে 2 ইন্টু 1 ইন্টু 2, দেখো কজ আলফা। কেন কজ আলফা? কারণ এদের মধ্যবর্তী কোণ আলফা। ওকে, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে তোমার 3 হয়, এখানে 4 5 হয়, এখানে হচ্ছে 4 কজ আলফা হয়। ওকে, তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে তাহলে 2 হয়, -2 ইকুয়াল টু 4 কজ আলফা। সুতরাং কজ আলফা ইকুয়াল টু -হাফ। আমরা এখান থেকে একটু কাজ করতে পারি, সেটা বলতে পারি কি, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। এই যে তখন যেটা দেখালাম, আর এখানে দেখাচ্ছি না, কারণ -হাফ মানে তো কজ 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি তাহলে কস কস গেলে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম কি, এদের মধ্যবর্তী কোণ আলফা সমান 120 ডিগ্রি পেলাম। এখন আমরা এটা নিয়ে কাজ করব, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ নিয়ে। তাহলে এই বলটা এবং এই বলটা যদি নিয়ে কাজ করি, এই দুটো বলের লব্ধি হবে তাহলে 1। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা একটা কাজ করতে পারি, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু, এটা তো লব্ধি হবে এই দুটো বল নিলে, 2 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার প্লাস 2 ইন্টু √3, 2p কিউব, 2p কিউব কজ বিটা। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা বোঝা নাকি? এটা হলো কি কজ বিটা। কেন কজ বিটা হলো? কারণ এটা এবং এই দুটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, সেজন্য কজ বিটা লিখলাম। ওকে, এখন আমরা যেটা করব, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলাম। তাই এটা ক্যালকুলেশন করলে এটা হয় 1, এটা হচ্ছে 4, এটা হয় 3, আর এটা হচ্ছে তোমার দেখো 4√3 কজ বিটা। এটা আমরা করলাম। তো এখন 7 আছে, তার মানে এখানে আসলে কত হবে, -6 হবে। তাহলে -6 ইকুয়াল টু 4√3 কজ বিটা। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা বোঝো নাকি? বোঝার কথা। তাহলে এখানে কজ বিটা সমান আমরা লিখতে পারি যে -6/4√3, এটা আমরা লিখতে পারি কজ বিটা সমান। তো এখন এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 2 দিয়ে তো কাটতে পারি, তাহলে এখানে লিখতে পারি কি -3/2√3। এখন তোমরা জানো এই তিনটাকে কিন্তু আমরা ভেঙে 2টা √3 করতে পারি, 2টা √3 করতে পারি। তো 2টা √3 যদি করতে পারি, তাহলে এখান থেকে আমরা √3 গুণন √3/2√3 লিখলাম। তো একটা √3 আমি কেটে দিলাম, তাহলে থাকলো কি -√3/2। এখন যদি ওকে জায়গা কম, তাহলে cos বিটা ইকুয়াল টু √3/2 হলো। তাহলে cos বিটা ইকুয়াল টু √3/2। তো এখন বিষয়টা যেটা আসতেছে যে এই √3/2 কত ডিগ্রি মান, 60 ডিগ্রি নাকি না cos, তাহলে আমাদের এখানে cos ইনভার্স 30 ডিগ্রির মান, অর্থাৎ 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি যে এই যে -cos 30 ডিগ্রি, মাইনাস আছে যেহেতু, তাহলে এটাকে আবার দেখো তো লেখা যায় নাকি, এরকম করি cos বিটা ইকুয়াল টু cos 180 ডিগ্রি
মাইনাস 30 ডিগ্রি। এটা কিন্তু লেখা যায়, কোঅর্ডিনেট হিসাব করলে এটা লেখা যায়। কারণ কি দেখো আমরা এটা লিখছি, তাহলে এই যে 190 290 290 হওয়ার মাইনাস নিয়েছি 30 ডিগ্রি, তাহলে এই ঘরটা কার ঘর? এই ঘরটা সাইনের ঘর। তো সে তো কজ কজ বাট ঘর তো সাইনের, সে কজ তাহলে ওই ঘরে গেলে তা নেগেটিভ হবে, সেজন্য এই যে নেগেটিভ। তার মানে এটা লেখা ঠিক আছে। তাহলে 180 থেকে যদি 30 বিয়োগ করো তাহলে আছে 50। তার মানে এখান থেকে বিটার যে মানটা বের করলাম সেটা হচ্ছে কি তো 150 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো এখানে আলফার মানটা পেয়েছি 120 ডিগ্রি, বিটার মানটা পেয়েছি 150 ডিগ্রি। এখন তোমরা জানো যে যদি একটা সার্কেল হয়, এই পুরো সার্কেলের অ্যাঙ্গেল কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। তো এখন বিষয়টা হচ্ছে এটা তো একটা সার্কেলই, অথবা 4টে কোঅর্ডিনেট সম্পন্ন করছে। তো এই মানটা তুমি জানো কি বের করে নিলে 120 ডিগ্রি, এটা বের করলে 150 ডিগ্রি, তাহলে বাকি 360 ডিগ্রি থেকে বাকিটা বের করা যাবে না? 360 ডিগ্রি থেকে এইটা এবং এটা বিয়োগ করলে তাহলে এটা পেয়ে যাবো। তাহলে আমরা দেখো আলফার মানটা পেয়ে গেছি 120, বিটার মান 150। তাহলে আমরা এই পাশে লিখে দিলাম যে আমরা জানি কি আলফা প্লাস বিটা প্লাস গামা এটা তো 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে এখন আলফা প্লাস বিটা মানটা বসাও, আলফা মানটা পেয়েছি 120 প্লাস 150 প্লাস গামা ইকুয়াল টু 360। তো ক্যালকুলেশন করলে হচ্ছে গামা ইকুয়াল টু 360 মাইনাস ওই যে 150, তার মানে 200 270। দেখো প্রিয় শিক্ষার্থী তুমি সেটা বোঝো নাকি? তাহলে ক্যালকুলেশন করলে আমার 270 হয়। তাহলে আমাদের এখানে 0 16 9 90 ডিগ্রি। দেখো তো প্রিয় শিক্ষার্থী তুমি সেটা বোঝো নাকি? তাহলে আমাদের এখানে হলো কত 90 ডিগ্রি। তার মানে গামার মানটা 90 ডিগ্রি হয়েছে। আমার এখানে যে অঙ্কটা করতে বলছিলাম আমাদের যে তিনটা তাদের মধ্যবর্তী কোণ কত, সেই কোণটা কিন্তু আমাদের এখানে বের হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি কি কোণ বের করলাম? আমাদের প্রশ্ন বলছিল যে তাদের বলগুলোর মধ্যবর্তী, দেখো বলগুলোর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সে বলগুলোর মধ্যবর্তী কোণ কিন্তু আমরা এটা বের করলাম। একটা বের করলাম হচ্ছে তোমার 120 ডিগ্রি, একটা 150, একটা হচ্ছে কত 90। সুতরাং আমরা এখানে লিখবো বলগুলোর মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 120, বিটা ইকুয়াল টু 150 আর গামা ইকুয়াল টু 90। এটা আমাদের অ্যান্সার এখানকার। প্রিয় শিক্ষার্থী কিন্তু খুবই সোজা একটা অঙ্ক ছিল, কঠিন না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এরকম এই অধ্যায় অঙ্কগুলো এরকম আছে, আর একটু কঠিন আছে, সেটা আমরা আগামী দিনকে দেখাবো, আগামী কালকে ক্লাস আছে যেটা সেটাতে দেখাবো। তো তোমরা যাদের একটু জ্যামিতি সম্পর্কে জ্ঞান কম আছে একটু দেখে নিবা, তোমরা বিশেষ করে বৃত্তটা সম্পর্কে। সমস্যা আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি বোঝাবো, প্রত্যেকটা বিষয় আমি বোঝাই দেবো তোমাদেরকে মনে না থাকলেও। তো যাদের একটু বৃত্ত সম্পর্কে জ্ঞান একটু ভালো আছে তারা কিন্তু এই অধ্যায় অঙ্কগুলো খুব সহজেই করতে পারবা প্লাস বুঝতে পারবা।